শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং রোগীর সংখ্যা। মশা নিধনে নেই জোরালো পদক্ষেপ, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 15 বছর ধরে বন্ধ ময়মনসিংহ মেডিকেলের রেডিওথেরাপি মেশিন। ক্যান্সার চিকিৎসা, উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত 5 বিভাগের রোগীরা। মহালয়ার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশ জুড়ে চলছে প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 647 জন। চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছিল জুলাই মাসে 41 জন, আর চলতি মাসে গতকাল পর্যন্তই মৃত্যু হয়েছে 46 জনের। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 167 জন, আর এই বছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 40,461 জন। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশা নিধনে নেই তেমন জোরালো কোনো পদক্ষেপ, এমন অভিযোগ রোগীদের। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানী মহাখালীর ডিএনসিসি হাসপাতালে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। উইলি, ডেঙ্গু নিয়ে চিকিৎসকরা কি বলছেন? ফারহানা, আপনি বলছিলেন যে সেপ্টেম্বরের শুরু থেকে আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং আমরা কথা বলেছি হাসপাতালে অনেক রোগীর সাথে। তারা আসলে বেশিরভাগ রোগীর সাথে কথা বলে যেতে জেনেছি এবারের ডেঙ্গুর যে আসলে চিরাচরিত রূপ, যে প্রচণ্ড জ্বর থাকা বা অন্যান্য যেসব সমস্যা থেকে থাকে, এবার কিন্তু ডেঙ্গুর সেই চেহারাটা চেঞ্জ হয়েছে এবং রোগের যে লক্ষণ সেটিও চেঞ্জ হয়েছে। এবং এবার বেশিরভাগ দেখা যাচ্ছে যারাই আক্রান্ত তারা আসলে আমাদের যে সিজনাল বা ফ্লুর মতন করে যেসব লক্ষণ থাকে সেগুলোতে আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগ রোগী আসলে বুঝতে পারছে না যে তারা ডেঙ্গুতে আক্রান্ত, সেজন্য একটু দেরি করেই হাসপাতালে আসছে, প্রায় 7-8 দিন পরে। সে কারণে তাদের বেশ কিছু জটিলতা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। ডাক্তাররা বলছেন যে এইসব জটিলতার কারণেই মৃত্যু বাড়ছে, কারণ যারাই হাসপাতালে আসছে তারাই দেখা যাচ্ছে ডেঙ্গুর সাথে অন্য একটি রোগ, চিকুনগুনিয়া, টাইফয়েড অথবা ব্লাডের ইনফেকশন সহ বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে আসছে, যে কারণে আসলে চিকিৎসা প্রক্রিয়াটি দীর্ঘ হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাটিও বাড়ছে। তো চিকিৎসকদের পরামর্শ হলো ডেঙ্গু বা জ্বরের তীব্রতা থাকুক না থাকুক 3 থেকে 4 দিন যদি জ্বর থাকে অবশ্যই তাদেরকে হাসপাতালে আসতে হবে। ফারহানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন নুরুন নাহার উইলি। 15 বছর ধরে বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিন। ফলে মরণব্যাধি ক্যান্সার চিকিৎসায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের রোগীরা। হাসপাতালে নতুন ক্যান্সার ইউনিট চালু হলে আনা হবে নতুন রেডিওথেরাপি মেশিন, জানিয়েছে কর্তৃপক্ষ। ময়মনসিংহ রিপোর্টারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের বাকি 5 জেলার কোথাও নেই ক্যান্সার হাসপাতাল বা ইউনিট। ক্যান্সার আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য 1996 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় কোবাল্ট 60 রেডিওথেরাপি মেশিন, কিন্তু গেল 15 বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে সেটি। এতে ক্যান্সারের অন্যান্য চিকিৎসা মিললেও রেডিওথেরাপি নিতে পারছেন না আক্রান্তরা। উন্নত চিকিৎসা নিতে রোগীদের যেতে হচ্ছে ঢাকায়। এতে আগের তুলনায় বেড়েছে চিকিৎসা ব্যয়। 17 মাস ধরে চিকিৎসা হইতাছি, কিন্তু ময়মনসিংহে রেডিওথেরাপি নাই, যার দরুন রোগীদের অত্যন্ত কষ্ট হয়, যা বলার নাই আর কি। সরকারের কাছে একটা আবেদন যে ক্যান্সারের চিকিৎসা হলো ব্যয়বহুল, চিকিৎসা আমরা চালাইতে পারি না। এখন একটা থেরাপি মেশিন দিলে আমাদের ভালো হইতো। ঢাকা যায় থেরাপি দিতে হয়, অনেক রোগীর কষ্ট হয়। আমেরিকান কোম্পানির মেশিন হয়, কোম্পানির সাপোর্ট না পাওয়ায় এটি পুনরায় চালু করা যায়নি বলে জানিয়েছে রেডিওথেরাপি বিভাগের প্রধান। এই মেশিনের যে সোর্স, যারা সাপ্লায়ার ছিল, এই কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে বা তাদের সাথে যোগাযোগ, তারা এই প্রোডাকশনে না যাওয়াতে এই মেশিনের জন্য স্পেসিফিক আমরা সোর্স আর কালেক্ট করতে বাংলাদেশ আর কালেক্ট করতে পারে নাই, যে কারণে মেশিনটা
আর সার্ভিসে আসতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মেশিনটির টেকনিক্যাল সমস্যা সারাতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েও কোনো লাভ হয়নি। নতুন ক্যান্সার ইউনিট চালু হলে অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন সহ ক্যান্সার চিকিৎসার আধুনিক সরঞ্জাম স্থাপন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখানে নিচে 2 তলা এবং উপরে 15 তলা, মোট 17 তলা বিশিষ্ট একটা হাসপাতাল আলাদা বিল্ডিং স্থাপন করা হচ্ছে এবং সেখানে এই 3 রোগের চিকিৎসা প্রদান করা হবে এবং সেখানে এই রেডিওথেরাপি প্রদান করার জন্য এই ক্যান্সার রোগীদের এখানে লিনিয়াক অ্যাক্সেলারেশন মেশিন 2টা স্থাপন করা হবে। নির্মাণাধীন আধুনিক ক্যান্সার ইউনিটের কাজ দ্রুত শেষ করে রেডিওথেরাপি সেবা চালুর দাবি রোগীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র্যাব। টগর বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল। গতরাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসের ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হত্যা মামলায় 2002 সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে টগর। গতরাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে। র্যাব আরও জানায় টগর কাদের কাছে অস্ত্র আনত এবং কাদের কাছে বিক্রি করত এ নিয়ে তদন্ত চলছে। কোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণাও বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। মহালয়ার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন এলাকার মতো ব্রাহ্মণবাড়ী এবং কক্সবাজারেও ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মহালয়ার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক প্রতিমা শিল্পী এখন ব্যস্ত সময় পার করছেন। মাটির কাজ শেষ করে প্রতিমাকে রং তুলিতে রঙিন করে তুলছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা তৈরির বিভিন্ন অনুষঙ্গের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হয়েছে তাদের। আমাদের যে খরচ, দ্রব্যমূল্য, এগুলি আপনার সব কিছুই আপনি বাড়ে, সেই অনুসারে আমরা ঠিক সেই রেটটা পাইতেছি। এবার ব্রাহ্মণবাড়িয়াতে 576টি মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হবে। পূজার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে পূজা উদযাপন পরিষদ। প্রস্তুতি সুন্দরভাবে আমরা করেছি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়, আমরা সবাইকে নিয়ে আমরা যে একটা বাংলাদেশে যে আমরা যে সম্প্রীতি নিয়ে যে আমরা যে বসবাস করতেছি এবং 5ই আগস্ট বলেন, এরপর থেকে আমাদের ভিতরে যে সম্প্রীতি মেলবন্ধন আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এবং দুষ্কৃতিকারীরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এ করে। এদিকে কক্সবাজারে 320টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদযাপনের প্রস্তুতি চলছে। উৎসবকে বর্ণাঢ্য করতে চলছে নানা প্রস্তুতি। যেহেতু এটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে আমরা আশা করছি 2 লক্ষের অধিক পর্যটক পুণ্যার্থী মানে জমায়েত হবে। আমাদের অনেক প্রস্তুতি, আমাদের গানের অনুষ্ঠান হবে, ওখানে সবাইকে সংবর্ধনা দিতে হবে এবং সব বিভিন্ন ঢাকার থেকে অনেক অতিথিরা আসে। 2 লাখের মতো লোক প্রতি বছরে হয়। এবছর হয়তো যেহেতু 4 দিন বন্ধ হয়েছে, তাহলে আরো বেশি লোক হওয়ার সম্ভাবনা আছে। দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে, আমরা গোয়েন্দা নজরদারি
বেশ আগে থেকেই শুরু করেছি, আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্য পর্যালোচনা করছি। এর বাইরেও হচ্ছে আমাদের 12টি টহল পরিচালনা করবে, এছাড়া সাদা পোশাকেও আমাদের লোক থাকবে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। এবার হাতিতে চড়ে ধরণীতে আসবেন দেবী দুর্গা এবং দোলায় চড়ে ফিরে যাবেন কৈলাসে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। নতুন করে বেড়েছে ইলিশ মাছের দামও। আমদানি বাড়ায় প্রকারভেদে চালের দাম কমেছে কেজিতে 4 টাকা পর্যন্ত। রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে বেড়েছে কুমড়ো, পটল, বেগুন, বরবটি সহ বিভিন্ন সবজির দাম। 10 থেকে 15 টাকা বেড়ে এসব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা কেজিতে। আগের দামেই পাওয়া যাচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি। যেমন ঝিঙ্গা 60 টাকা কেজি, দুন্দুল 60 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, লাউ 50 টাকা 60 টাকা পিস, উস্তা 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি। আমাদের যে আইটেম আলু, পেঁয়াজ, আদা, রসুন মোটামুটি এই বছর অনেক দাম কম আলার মধ্যে। যে আলু 25 টাকা কেজি বেশি, আর পেঁয়াজ বেচতেছি 80 টাকা কেজি। আপনি যেইটি কিনেন 80-90 টাকার নিচে কোনো কিছু নেই। একটু বেশি তো, 70-80 হলে তো ভালো হতো। আমদানি বাড়ায় কেজিতে অন্তত 4 টাকা কমেছে বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে। কাটারি নাজির পাওয়া যাচ্ছে 85 টাকায়। সব চালের দামই কমতে, ইন্ডিয়ার থেকে সব প্রচুর পরিমাণ চাল আসতেছে। মিনিকেট ভালোটা 80 টাকা, আর ভালো নাজির হয়েছে 90 টাকা, আর 28 চাল হয়েছে 62-63 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে আগের দামেই 170 টাকা কেজিতে। তবে এখনও আগুন ইলিশের বাজারে। প্রতি কেজিতে 150 টাকা পর্যন্ত বেড়ে বড় ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2700 টাকা কেজিতে। কাস্টমার খুবই কম, তারপরে ইন্ডিয়ান একটু চালু হয়েছে না, একটু সামান্য বাড়তি আছে, কেজিতে 100-150 টাকা বাড়তি। আমি আমাকে এলাকায় জিজ্ঞাসি 1 কেজিতে 2200 টাকা চাইছি, আর 3000 টাকা চাই। তাহলে আমরা দেশের মানুষ যদি 2500 টাকা কেজি খাই, তাহলে ব্যাগ দিয়ে দিছে বাইরে, তো আমরা কাম করতে নেই। তেলাপিয়া ও পাঙ্গাস ছাড়া কোনো মাছে মিলছে না 350 টাকার নিচে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের রাস্তায় অভিযান চালিয়ে নারী এবং শিশুসহ 66 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে 23 জন নারী, 22 জন পুরুষ এবং 21 জন শিশু রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। তিনি আরও জানান, গোপন আস্তানায় কিছু সংখ্যক লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে 15 থেকে 20 জন দুর্বৃত্ত কৌশলে পালিয়ে যায়। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলা অন্তত 15টি গ্রামের 20,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এদিকে নালিতাবাড়ি উপজেলায় পাহাড়ি ঢলে পানিতে ভেসে গিয়ে হুমায়ুন এবং আতিক হাসান নামে 2 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের 7 ঘণ্টা পর গতরাতে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছে, গতকাল দুপুরে চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলে পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন এবং তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতে তারা ভেসে যায়। এদিকে উজানের পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধার 4 উপজেলায় তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র সহ 8টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ এবং গাইবান্ধা সদরে অন্তত 10টি চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়তেছে, আগের খুব সমস্যা। আগের উঁচু জায়গায় থাকা না, বই বাচ্চা নিয়ে আগের ওই জায়গায় থাকা আমার সম্ভব না। তারও পাশে পানি, বুঝছেন, এখন বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। আর খাওয়া দাওয়া, রান্না বান্নারও এগুলা কষ্ট। সাতক্ষীরা সীমান্তে 8 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পে বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করে। গতরাতে তাদেরকে সাতক্ষীরার সদর থানায় সোপর্দ করে বিজিবি। আটক বাংলাদেশি নাগরিকরা গত বুধবার রাত 10টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে
জানায় বিজিবি। গতকাল বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার তুলইগাছা বিজিবি কমান্ডারের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর এবং সাতক্ষীরার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানা পুলিশ পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে। সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার ৫ম সিজনের অডিশন এবং সিলেকশন রাউন্ড চলছে রাজশাহীতে। রাজশাহী শিল্পকলা একাডেমিতে সকাল থেকে প্রতিযোগীরা আসতে শুরু করে। শুধু রাজশাহীতেই রেজিস্ট্রেশন হয়েছে প্রায় ৫,০০০-এর অধিক প্রতিযোগীর। নির্বাচকরা জানিয়েছেন, গুরু ধরে গান শেখার প্রবণতা দিন দিন কমে এসেছে। যান্ত্রিক নানা উপায়ে গান শিখতে গিয়ে ব্যাকরণ হারিয়েছেন অনেকেই। সারাদিন শেষে রাজশাহী পর্বের সেরাদের নির্বাচিত করবেন বিচারকরা, আর নির্বাচিতরা যাবেন ঢাকা পর্বের অডিশনে। রাজশাহীতে প্রায় ৭০০ জন অডিশন রাউন্ডে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার রুমে ঢুকি, প্রথমে আমার একটু ভয় ভয় করেছিল। তারপর আমাদের যে বিচারকরা ছিলেন তারা অত্যন্ত ভালো। তারা প্রথমে আমাকে একটু সাহস দিয়েছেন। আমি সেই সাহসে আমার গানটা আমি পরিবেশন করতে পেরেছি এবং নির্ভয়ে তেমন কোনো সমস্যা না করে আমি গানটা গেয়েছি। কিছু ভুলভ্রান্তি ছিল, ধরিয়ে দিলেন, আমাকে পরামর্শ দিলেন, তারপরে ইয়েস কার্ডটা দিলেন। খুবই ভালো লাগার বিষয়টা হচ্ছে রাজশাহীতে তুলনামূলকভাবে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সব জায়গাতে আমরা দেখেছি চর্চাটা আসলেই কম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহের সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৫ সদস্যের পরিষদের নির্বাচিত ১০ সদস্য এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে আরও বলা হয়, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদার সঙ্গে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত ২ বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি ষষ্ঠ ভেটো। এদিকে গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অর্ধ শতাধিক প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আফগানিস্তানে আবারও নারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। দেশটিতে বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। মানবাধিকার এবং যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শরিয়া বিরোধী এবং তালেবান নীতি পরিপন্থী বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি শিরোনামের বইও। এছাড়াও আরও ১৮টি বিষয় আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এইসব বিষয়ে শরিয়া এবং কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপ টি-20 সুপার 4-এ উঠেছে বাংলাদেশ। গত রাতে বি গ্রুপের খেলায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এতে নিজেদের পাশাপাশি টাইগারদেরও সুপার 4-এ নিয়ে গেছে লঙ্কানরা। কাল এই লঙ্কানদের বিপক্ষেই নামবে বাংলাদেশ। আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন অনিক জাবের। এশিয়া কাপের সুপার 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, সাথে করে নিয়ে গেছে বাংলাদেশকেও। বাংলাদেশের কোটি ভক্তের প্রার্থনা কবুল হয়েছে। এই মাঠে আফগানিস্তান শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল, সেখানে ১৭০ রান টার্গেট দিয়েছিল আফগানিস্তান শ্রীলঙ্কাকে। কুশল মেন্ডিসের দারুণ এক ইনিংসে ভর করেই আসলে শ্রীলঙ্কা জয় পেয়েছে। সেই সাথে কপাল খুলেছে টাইগারদের। টাইগার ভক্তরা কিন্তু এই মাঠে শ্রীলঙ্কাকে সাপোর্ট দিতে এসেছিল, শুধু যাতে বাংলাদেশ সুপার 4-এ যেতে পারে। এখন সুপার 4-এ যাওয়ার পরে কিন্তু ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ তারিখে এই শ্রীলঙ্কার বিপক্ষে। যে শ্রীলঙ্কাকে বাংলাদেশি সমর্থকরা সাপোর্ট দিয়েছিল ২০ তারিখে গিয়ে, সেই শ্রীলঙ্কাই আবার বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এরপরে বাংলাদেশের পরের ম্যাচটা ২৪ তারিখ শক্তিশালী ভারতের বিপক্ষে, যে ভারত এবার এশিয়া কাপের সবচেয়ে বড় দাবিদার বলে ক্রিকেট বিশেষজ্ঞরা এবং সাবেক ক্রিকেটাররা বলছে। সেই ভারতের সাথে কিন্তু বাংলাদেশের পরের ম্যাচটা ২৪ তারিখে। এবং
25 তারিখে অর্থাৎ একদিন পরেই, কোনো বিরতি নেই, একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর একটা ম্যাচ খেলবে সুপার 4-এ। যে পাকিস্তানকে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছিল সিরিজ, সেই পাকিস্তানের সাথে খেলা। ভক্তরা যারা এখানে খেলা দেখতে এসেছে তারা কিন্তু আশা করছে যে বাংলাদেশ শুধু সুপার 4-এ ভালো করবে না, বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল খেলবে। সেই আশা পূরণ হোক। কোটি বাংলাদেশি ভক্ত যারা আছে, বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করে, ক্রিকেটকে যারা ভালোবাসে, তাদের কিন্তু সবার চাওয়া। এখন দেখা যাক সামনে সুপার 4-এর ম্যাচগুলোয় কি করে বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যু এবং রোগের সংখ্যা। মশা নিধনে নেই জোরালো পদক্ষেপ, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 15 বছর ধরে বন্ধ ময়মনসিংহ মেডিকেলের রেডিওথেরাপি মেশিন, ক্যান্সার চিকিৎসা, উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত 5 বিভাগের রোগীরা। মহালয়ার মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, দেশ জুড়ে চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।